মমতা তুই ভোট চা, দিল্লি গিয়ে যা ভোট। কুঁজো যদি চিতে শোয়ার ইচ্ছে হয় তা সে হতেই পারে, ও তো কুঁজো, এখন চিতে শোয়ার ইচ্ছে হচ্ছে। ভাঙড়ে 100টা লোকের জিজ্ঞেস করলে 90টা লোক বলবে নওশাদ সিদ্দিকীকে ভোট দেবো। আর সে যদি বলে আমি ভাঙড় জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার দেবো, চুরি ছাড়া এখানে জায়গা নেই। পুলিশ তো একদম সম্পূর্ণভাবে ওদের তাবেদারি করছে। কারণ আরাবুল তো টাকা তুলে দিতে পারেনি, কিন্তু আরাবুল ওনার জন্য জীবন দিয়েছে। আইএসএফ 10-15টা সিট পাবে। 50% মুসলিম, তারা ভাইজানের জন্য পাগল। তারা কোমর বেঁধে ভোটের দিন লড়াই করবে স্বামীরা না থাকলে। উনি কান দিয়ে শোনেন না, উনি এখন চোখ দিয়ে শুনছেন। আমাকে বলি করার জন্য যতটুকু দরকার ততটুকু করে। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে তুই বোম বাঁধিস। 2013 থেকে 2026 এখনো পর্যন্ত আমি পঞ্চায়েত সমিতির সভাপতি রানি। দল চেঞ্জ করলো, আমার করে এখনো 6 মাস পরে সরাতে পারবে। আরাবুল হচ্ছে ত্রাস ভাঙড়ের, সেখানে আপনি আজকে শওকতের নামেই সেম অভিযোগগুলো করছেন। কোনো প্রেস্টিজ ম্যাটার বলে কিছু নেই। নওশাদ সিদ্দিকীর কোনো চাপও নেই, কোনো টেনশনও নেই। নওশাদ সিদ্দিকী বিপুল ভোটে জয় করবে ভারতে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। দাদা, আপনাকে বাংলা হান্টে স্বাগত। প্রথমে প্রশ্ন আপনার, কোন অভিমান থেকে আইএসএফ জয়েন করা? সে বলতে গেলে অনেক টাইম লাগবে, বুঝলেন। যে আজকে দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যখন উনি কংগ্রেস করতেন 84 সালে, উনি যাদবপুর লোকসভায় দাঁড়ান তখন থেকে আমি ওনার সাথে দলটা করছি। তারপরে দেখতে দেখতে হঠাৎ করে 98 সালে উনি নতুন দল করলেন। তখন আমরা যারা ওনার সাথে ছিলাম তারা ওনার সাথে চলে আসলাম তৃণমূল করতে। এখন ম্যাক্সিমাম নেতারা কেউ আসেনি। আজকে যারা বড় বড় নেতা, বড় নেতা, ও অমুক, ও তমুক, ও মন্ত্রী, প্রথম দিন থেকে আমি ওনার সাথে আছি। তার আগে তো সব নেতৃত্বরা কে কোথায় ছিল সবাই জানে। তারপরে টানা দেখতে দেখতে 98 সাল গেল। 2001 সালে আমি দিদিকে বললাম যে আমাকে টিকিট দেওয়া হোক। তারপরে উনি বললেন যে না, তুই 2001 সালে তোর বয়স অল্প আছে, আমি 2006 তো টিকিটের ব্যবস্থা করব। তারপরে 2001 সালে দেখলাম, আমি দিল্লি গেলাম অরুভদ্রর সাথে। দিল্লি থেকে কথা বললাম ওনার বাসায় বসে। উনি তখন বললো যে আমি ছাত্রদাকে ক্যান্ডিডেট করব ভাঙড়ে, ক্যানিং পূর্বের মানুষ। তখন আমি বোঝালাম যে উনি হচ্ছেন ক্যানিং পূর্ব, একেবারে লাস্টের দিকে বাড়ি, আমাকে দেয়া হোক, আমি ভাঙড়ের ছেলে। তা উনি ডিনাই করে গেল, দিল না। তারপর 2001 সালে 2006 সালে অনেক চাপাচুপির পর তাও টসে আমাকে ক্যান্ডিডেট হতে হলো। আমি ক্যান্ডিডেট হলাম, জিতলাম। 2011 সালে আমি হেরে গেলাম। ওনার মুকুল রায় তখন আমার একটা টিমকে সাপোর্ট করলো, সে নির্দলে দাঁড়িয়ে গেল, আমি অল্প ভোটে হেরে গেলাম। তারপরে 2013 সালে পঞ্চায়েত নির্বাচন। আমি পঞ্চায়েতে, আমাকে বক্সিদা বললো তুই পঞ্চায়েত সমিতিতে দাঁড়া, পঞ্চায়েত সমিতির সভাপতিটা তুই হোস। তারপরে আমি পঞ্চায়েত সমিতি 2013 দাঁড়ালাম, পঞ্চায়েত সমিতির সভাপতি হলাম। তারপরে দেখতে দেখতে এইভাবে দল চলতে 2018 তখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা জানেন, পাওয়ার গেটকে কেন্দ্র করে। ঠিক সেই সময় নির্বাচন। তারপরেও যেহেতু আমি ছিলাম, কেউ টিকিট কেউ নমিনেশন ফাইল করেনি সিপিএম। ভোট হলো আমারটাই, জমি কমিটিরা আমার বিরুদ্ধে দাঁড়ালো। তো ওই আমারটা ভোট হলো, আমার ছেলেরটা পঞ্চায়েতে ভোট হলো একই ওয়ার্ডে। আর আরও 4 জনের ভোট হলো। আমার পঞ্চায়েত সমিতিতে 7টা সিট ছিল পঞ্চায়েতে, আমি সব কটাই জিতলাম, প্রায় 2300 মতন ভোটে জিতলাম। তখন আপনারা জানেন পাওয়ার গেটে একটা ছেলে গুলিতে মারা যায়। এবারে সেই সময় উনি দেখলেন না, শুনলেন না, আমরা 2 বাব্বাটায় প্রচার করছি, শেষ প্রচার, একদিন পরে ভোট। একটা সিটের জন্য আমরা প্রচার করতে গিয়েছিলাম বামনঘাটাতে। তখন ফিরছি, বামনঘাটা একদম আপনারা দেখবেন নিউ টাউন থানার পিছনটায় বামনঘাটা অঞ্চল, কোঁচপুকুর। এখন যে হসপিটালটা হয়েছে ওই হসপিটালটাও আমাদের ভাঙড়ের মধ্যে। তা আমরা ওখানে দুর্গাপুর প্রচার করে ফিরে গাড়িতে উঠছি, তখন ফোন এলো
বললো তুমি এসো না। আমি বলি কেন? বলে একজন মারা গেছে, মানে জমি কমিটিরই লোক, জমি কমিটিটা মিছিল করে আসছে মাছিমাহা থেকে, ওদের গুলিতে মারা গেছে। সেখানে সামনে কেউ গুলি চালানোর লোক নেই, পিছনের লোক গুলি চালিয়েছে, ওর ছেলেটা আগে ছিল, মারা গেছে। এবারে মুখ্যমন্ত্রীকে মিডিয়ারা ছেঁকে ধরেছে, এই আরাবুল মার্ডার করেছে, আরাবুল মার্ডার করেছে। মুখ্যমন্ত্রী বলে দিল আমি আরাবুলকে অ্যারেস্ট করার জন্য বলে দিস, কোনো জানলো না, কিচ্ছু না। এবার দুটো জেলা পুলিশ চলে এলো, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা পুলিশ। অনেকেই যে বলে দাদা যে মমতা বন্দ্যোপাধ্যায় কান দিয়ে শোনেন না, মানে অন্যের কান দিয়ে শোনেন বা দেখেন না, দৃষ্টি নেই, সেটা কি সত্যি কথা? আমি বলেছি এটা, আমি নিজে বলেছি যে উনি কান দিয়ে শোনেন না, উনি এখন চোখ দিয়ে শুনছেন। আমি বলেছি, কেন বলেছি, ওনারে যে যাভাবে লাগায়, আমাকে বলি করার জন্য যতটুকু দরকার ততটুকু করে। আজকে যিনি ভাঙড় থেকে ক্যানিংয়ে গিয়ে যিনি লড়াই করছেন, ক্যানিং থেকে ভাঙড়ে এসে, তিনি বলুন, তিনি সারা জীবন 34 বছর সিপিএম করলেন, তারপরে তৃণমূল করলেন, তৃণমূল করে আমার ঘাড়ে বসে আমার উপরে ছড়ি ঘোরালেন। তারপরে আপনার 2023-এ দেখলেন কি কি কাণ্ড হলো, আমাদের 3টে ছেলে মারা গেল, ওদের 3টে ছেলে মারা গেল ছোট গুলিতে। আমারও অল্পের জন্য আমি আমার ছেলে বেঁচে যাই। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই যন্ত্রটাকে ভর করে চলছেন। তার মানে যে কোনো শর্ত ওনার আছে, লাভ আছে, এখান থেকে উনি কোটি কোটি টাকা তোলে। কি লাভ থাকতে পারে? মানে আপনার বিরুদ্ধেও যেরকম অভিযোগ, ওনার বিরুদ্ধেও অভিযোগ, উনি তো নিজে বলেছিলেন শওকত তুমি বোম বাঁধো, এরকম একটা কথা কোট বলেছিল। তো সেক্ষেত্রে ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় কেন বলে মনে হয়? আপনি কেন বলুন? ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি দল। উনি 1000 বার দলের বিরুদ্ধে বলেছে এখানে ভাঙড়ে দাঁড়িয়ে। দল কোনোটা, আমি বললাম মমতাজি কানে শুনতে পাচ্ছেন না, এখন কানে শুনতে যথেষ্ট শওকত মোল্লাকে দেখা যায় যে যথেষ্ট সিকিউরিটি দিয়ে কনভয় নিয়ে উনি যাতায়াত করে, তার তো সরকার থেকে মানে তৃণমূল থেকেই দেওয়া, মানে এতটা সম্মান দিচ্ছে। মুখ্যমন্ত্রীর চেয়ে হচ্ছে সিকিউরিটি বেশি, ওর 39 জন সিকিউরিটি আছে। হ্যাঁ, মানে সেটা কেন তাহলে? ওর বিরুদ্ধেও তো একাধিক অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে তুই বোম বাঁধিস। ওটা নাটক, ওটা মুখ্যমন্ত্রীর নাটক। উনি সিকিউরিটি দেওয়ার মালিক হচ্ছেন উনি। এত সিকিউরিটি দিতে গেলে মন্ত্রী সাহেব পাস করতে হয় যে এরা এত সিকিউরিটি দেওয়া, এরা এই ক্যাটাগরি, এর অমুক ক্যাটাগরি টমুক ক্যাটাগরি করতে গেলে সেটাও মন্ত্রী সাহেব পাস করতে হয়। তো ওনার হাতে মন্ত্রিত্ব, উনি যেটা মনে করবেন সেটা করবেন, সেটা তো আরাবুল বললে হবে না। নিজের বোম নিজে গাড়িতে মেরে সে যদি আরো 30 জন সিকিউরিটি পায়, 20 জন, 5 জনকে ফিট করে উনি কোলেরহাট থানার সামনে দিয়ে বেরিয়ে রাস্তায় উঠেছে, 5টা বোম মেরেছে। আইএসএফ এর ক্ষমতা আছে যে কোলেরহাট থানা কলকাতা পুলিশ, শওকত মোল্লার গাড়িতে 12খানা কনভয়, তার গাড়িতে বোম মেরে কেউ চলে যাবে এরকম সাহস কারুর আছে? আপনি মিডিয়ার লোক বলুন না, আছে কি? ওনার লোকেরা ফিট করে, উনি পরিকল্পনা করে এইটা করে, তার আগের দিন আইএসএফরা তৃণমূলের এক নেতারে মেরেছে, খয়রুল ইসলামের। এবার সেইটা উনি তারপরে বদলি নিতে গেলে, আর ওদের কাছে আর কোনো তো ওষুধ ছিল না বা কোনো কিছু ছিল না, বদলা নিতে গিয়ে উনি ওখানে থানাতে বেরিয়ে ফোন করেছে, বলে কাজ শুরু কর, বোম মারা শুরু হয়ে গেল। যারা মেরেছে তারাই গল্প করছে আমাদের সাথে, বলে ফোন এলো যে কাজ শুরু করতে, বলে 4টে গম গম করে বোম মেরে আমরা বসে আছি রাস্তার ধারে। শওকত মোল্লা পরে পলিহাটে ডেকে নিল, 5,000 না 10,000 টাকা দিল। 10,000 টাকায় উনি অতগুলো সিকিউরিটি পেলেন। আর বোমটা উনি মানে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাতে পারলে যে আমার উপরে মানুষের কতটা মানুষ দেখুন আমাকে খুন করার জন্য চেষ্টা করছে। তাহলে যদি একজন খুনি খুন করার জন্য চেষ্টা করে, সে বাংলার মানুষের কাছে ভোট পেতে পারে? পেতে পারে বলুন? আমার যদি বাংলার মানুষ আমাকে টার্গেট করে, তাহলে আমাকে ভোট দেবে? আমি আরাবুল ইসলাম ভোট দেবে? এবারে উনি এত কিছু নাটক করে টোরে সিকিউরিটি পেলো, তারপরের দিন 24 ঘন্টাও লাগেনি, 12 ঘন্টায় সিকিউরিটি পেয়ে গেল। সিকিউরিটি পেলো, সামনে সিকিউরিটি, পিছনে সিকিউরিটি, বাঁয়ে সিকিউরিটি, ডাইনি সিকিউরিটি। কেন এই সিকিউরিটিগুলো দরকার? তার মানে এলাকায় ঢুকছে, মেয়েরা চোর বলছে, আবার কেউ কেউ গালাগালি করছে, কেউ জুতো নিয়ে ছুটে আসছে। এখন ও দেখছে যদি চতুর্দিকে ফোর্স না থাকে, তাহলে তো আমার কেউ মেরেও দিতে পারে, আবার চোর বলে তাড়াও করতে পারে। এখন উনি ডাইনি বাঁয় মানে পিছনের সামনে সিকিউরিটি নিয়ে বেরোচ্ছেন, তার মানে ওনারা আর কেউ কিছু বলতে পারছেন না। এক সময় ভাঙড় মানে আরাবুল ইসলামের নাম আগেই সবার আগে আসতো, সেখান থেকে আপনি এখন আইএসএফ এ,
মানে এতটা বিরূপ হলো কেন দল, মানে কি মনে হয়, মানে কি কারণ থাকতে পারে এতটা বিরূপতা? কোনো কারণ নেই, কোনো কারণ নেই এখান থেকে। সত্যি আপনি কি তার মানে কোনো দলের বিরুদ্ধে কাজ করেছিলেন তাই জন্য এতটা বিরূপ? একটা কথা বলি, পরিকল্পনা করে 2023-এ শওকত মোল্লার লোকেরাই খুন করলো আইএসএফ এর। আমার ভাঙনের লোক কেউ ছিল না, আমি তখন পঞ্চায়েত সমিতির ভিতরেই বসে আছি। পরিকল্পনা করে এর আগের ওসিরি একটু আমি ছোট বড় বলেছিলাম, সে পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে শওকত মোল্লা নিয়ে থানায় বসে যত রকম প্ল্যান করার সে করেছে। যেই কলকাতা পুলিশ এসছে ও পুরো আইসিদের সব কিনে ফেলেছে, ওর কথায় ওঠে বসে, ও সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিচ্ছে, মুখ্যমন্ত্রীর হাতে আছে। তারা এখন কেউ ভয়তে জামা কাপড় সব নোংরা করে ফেলছে, কেউ আবার ওর কথায় উঠছে আর বসছে, এরকম পরিস্থিতি চলছে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছে যে এই সময় আরাবুলকে রাখাটা খুব প্রয়োজন নেই। কেন? এখান থেকে কোটি কোটি টাকা যাচ্ছে, 3 জন ক্যান্ডিডেট করবে বলে 75 কোটি। কিন্তু আপনি যখন ছিলেন তখন আপনি কি এই কাজটা করতে পারতেন? 2013 থেকে 2026 এখনো পর্যন্ত আমি পঞ্চায়েত সমিতির সভাপতি রানি। দল চেঞ্জ করলো, আমাকে ওরা এখনো 6 মাস পরে সরাতে পারবে। এবারে হচ্ছে আমি জীবনে কারোর কাছ থেকে 10 টাকা তুলিনি, কোনো জায়গায় তোলা নেইনি, কোনো গরিব মানুষের কাছ থেকে টাকা নেইনি। এরা ঘরের টাকা পর্যন্ত 25,000 30,000 করে নিচ্ছে। 4,000 ঘর এখানে, তোমার আমার এখানে 19,000 ঘর, আপনি হিসাব করুন, যদি প্রতিটা ঘরে যদি 25,000 করে নেয় কত কোটি টাকা। তারপরে 3 জনকে ক্যান্ডিডেট করবে হলে 75 কোটি। আচ্ছা, যত ওয়েটল্যান্ড আছে, আমি অ্যারেস্ট হওয়ার পরে প্রায় 500 থেকে 700 বিঘে জমি বিক্রি করেছে। সেখানে ওয়েটল্যান্ডে তো কেউ নেয় না, বাইরে থেকে কোম্পানিরা নিচ্ছে। 350 বিঘে জমি আপনারা দেখেছেন তারদা অঞ্চলে, চাষিরা বিক্ষোভ করলেন, 350 বিঘে জমি প্রায় 2200 কোটি টাকায় বিক্রি করলেন শওকত মোল্লা। ওনার বাড়ি অফিসে বসে টাকা দিলেন না। তারপরে একটার পর একটা ঘটনা, এই সব টাকা কি কালীঘাটে? 50-50 সেই জন্যই তো ওনার আর আরাবুলির পছন্দ হলো না। আরাবুল তো টাকা তুলে দিতে পারেনি, কিন্তু আরাবুল ওনার জন্য জীবন দিয়েছে। নন্দীগ্রামে লড়াইয়ে আরাবুল ইসলাম পার্থ চ্যাটার্জিরা, আমি 21 বার গিয়েছি। সিঙ্গুরের যে লড়াই 26 দিন, উনি তো বলছেন ওনার কোন লোকটা গিয়েছিল 26 দিন আগে। আরাবুল ইসলামের লোক যাবে ভাঙড় থেকে, তারপরে উনি ওই ঘেরাটোপ থেকে বেরোবে, বুকি হাত দিয়ে বলুক যে আরাবুল 26 দিন কত লক্ষ টাকা খরচ করেছে। একটা গাড়ি নিয়ে যেতে গেলে সিঙ্গুরে অন্তত তখনকার দিনে 10,000 টাকা খরচ, খাওয়া দাওয়া এটা সেটা, 4-5টা করে গাড়ি নিয়ে ওখানে বসে থাকতাম। আবার রাত্রি উনি যখন হজরায় ঢুকে যেতেন আমি তখন ফিরে আসতাম। 26 দিন করেছি। সেই মানুষটা আমার মতন একজন এমএলএ, আর উনি যাবেন করবেন নাই কেন? আজ দুলাল বললেন, সোনালির মতন মেয়ে যে আজকে পাগল হয়ে গেছে ওনার জন্য, ওনার গায়ে লাঠি মারছে, উনি বুক দিয়ে জড়িয়ে পড়েছে, সোনালির পিঠির ওপর দিয়ে লাঠি চলছে। আর সেই সোনালি গো নেই, দুলাল বড় নেই, অর্জুন সিং নেই, আরাবুল ইসলামের থাকার কি প্রয়োজন? আর সব হিন্দু মাইন্ডে চলে গেল, আরাবুল মুসলিম ওরা একটু বলি করি, কোনো কারণ নেই। আমি পঞ্চায়েত সমিতিতে, আমি বক্সিতার ওখানে গিয়েছি 1 জানুয়ারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো এই কথাটা সবসময় ওঠে, মানে বিরোধীরা সবসময় এই কথাটাই বলেন যে মুসলিমদের তোষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। আমি আপনার চ্যালেঞ্জ করে বলছি, যেবারে প্রতি রাজ্যসভায় একজন করে মুসলিম যায়, এবারে ওনার এত কষ্ট লেগেছে মুসলিমদের জন্য, উনি রাজ্যসভায় এবারে কাউকে পাঠাননি। তারপরে শুধু তাই নয়, উনি আজকে ওয়াকফ নিয়ে বলেছে যদি এখানে কেউ লড়াই করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তাই এখন মানুষ স্লোগান করছে, মমতা তুই ভোট চা, দিল্লি গিয়ে যা ভোট। স্লোগান একটা উঠেছে, আপনারা জানবেন, দেখবে যে তোর ভোট চেতে গেলে দিল্লিকে ভোট চাইতে হবে। তো উনি বলেছিলেন ভাঙড় ছাড়া, ভাঙড়ে আরাবুল ইসলাম, কাইজার আহমেদ এদেরকে ছাড়া কি ভাঙড়ে তৃণমূলের জেতা কতটা টাফ বলে মনে হয়? সেটা আগামী 29 তারিখ আপনারা বুঝতে পারবেন যে ভাঙড় ক্যানিং এর পরিস্থিতি কি হচ্ছে, ভাঙড় ক্যানিং এর মানুষ কোন দিকে, সেটা জবাব দিয়ে দেবে মুখ্যমন্ত্রীকে। উনি কতটা ভালো কাজ করেছেন আর উনি কতটা খারাপ কাজ করেছেন সেটা উনি বুঝতে পারবেন। ভাঙড়ের মানুষ ওনার জবাব দেওয়ার জন্য তৈরি আছে। শওকত মোল্লা তো দাবি করছেন যে এবার ভাঙড় জিতে মুখ্যমন্ত্রীকে উপহার দেবেন তিনি। এখন আমি বললে বড় কথা বলে দেবো, কেউ যদি কুঁজো যদি চিত হয়ে শোয়ার ইচ্ছে হয় তা সে হতেই পারে, ও তো কুঁজো, এখন চিত হয়ে শোয়ার ইচ্ছে হচ্ছে,
ভাঙড়ে 100টা লোকের জিজ্ঞেস করলে 90টা লোক বলবে নওশাদ সিদ্দিকীকে ভোট দেবো। আর সে যদি বলে আমি ভাঙড় জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার দেবো, আর চুরি ছাড়া এখানে জায়গা নেই। গান আছে না, মন চুরি ছাড়া কাজ নেই, তো এখন চুরি ছাড়া আর কোনো কাজ নেই, বুঝলেন? যেখানে উনি যদি মনে করেন জিতবেন এখানে, তাহলে ওই একটাই গান আছে, মন চুরি ছাড়া কাজ নেই, চুরি করতে হবে আর না হলে বুথ দখল করতে হবে। তা সেটা ভাঙড়ের মাটিতে পারার ক্ষমতা নেই। আমি শুনছি একটা বুথে 10 লাখ টাকা করে খরচ করছে, তা আমি এখানে দেখছি তো 100 কোটি টাকা উনি খরচ করছে। মানে শওকত মোল্লা, হ্যাঁ, 300 মতন বুথ আছে, একটা বুথে 10 লক্ষ টাকা, মানে আপনি ভাবুন কত টাকা, মানে কোথা থেকে জেতার টাকাটা জন্য আসছে? এতটাই মরিয়া হয়ে উঠেছেন। উনি আইএসএফ এর লোকেদের কিনে নিচ্ছেন, যে আইএসএফ এর লোকের টাকা দিচ্ছে তারা ওনার কাছ থেকে টাকালে আবার আইএসএফ চলে আসছে। তো এরকম করে করে একটা বুথে আমার গড় হিসেব আছে 10 থেকে 12 লাখ টাকা করে উনি খরচ করছে। 300 মতন বুথ আছে, আপনি হিসাব করুন কত কোটি টাকা। তাই টাকাটা পাচ্ছে কোথা থেকে? ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার। আমাদের দেখবেন আমরা যেখানে ফ্ল্যাগ লাগাচ্ছি আর যেখানে ফেস্টুন লাগাচ্ছি আর যেখানে পতাকা টাঙাচ্ছি, সঙ্গে সঙ্গে খুলে দিচ্ছে। আমাদের ছেলেরা লাগিয়ে চলে আসছে আর ওরা খুলে আসছে। এবার আমরা যখন করতে যাব, পুলিশ ঝাঁপ কেটে পড়বে একদম, এই আরাবলী লোকেরা করেছে। পুলিশ তো একদম সম্পূর্ণভাবে ওদের তাবেদারি করছে। এখানে ক্ষমতাসীন দলের প্রশাসন, ক্ষমতাসীন দলের দালালি করছে, এটা 200% বাংলার মানুষ বলবে। আর ভাঙড়ের প্রতিটা মানুষ বলবে যে এখানে প্রশাসন সম্পূর্ণভাবে একতরফা কাজ করছে। তাহলে এই এত কিছুর পরেও কি আইএসএফ এবারে সুবিধা করতে পারবে? আপনি নিজেই যখন বলছেন যে এত খরচা হচ্ছে। 200% নওশাদ সিদ্দিকী লক্ষাধিক ভোটে জিতবে। ভাঙড়ের মানুষ, আমি নওশাদ সিদ্দিকীর কয়েকটা মিটিং করেছি, কালকেরও করেছি। মানে নওশাদ তো নিজেও বলছে আমি 50,000 ভোটে হয়তো জিতবো, আপনি 1 লক্ষ বলছেন। আমি বলছি তো, নওশাদ সাহেব বলেছে আমি গতবারে 27,000 কত ভোটে জিতেছিলাম, আমি তার ডবল চাই। আমি বলেছি না, আমার তার 3 ডবল হবে, আমি বলেছি। কালকে একটা মিটিংয়ে দেখছিলাম মেয়েরা বলছে, মানে এতদিন নওশাদ একা ছিল, এখন ভাঙড়ের আরাবুলকে পেয়ে সেই পার্সেন্টেজটাই কি? তা আপনি বলুন না, আমার লোক নেই? আমার ভাঙড়ে তো একটা লোক আছে, আমার লোক আছে কিনা আপনি বলুন, আছে তো? তা সেই লোকগুলো নওশাদ আর আরাবুলির লোক এক হয়ে গেলে কি ও দাঁড়াবার ক্ষমতা আছে কেন? এজেন্ট দিতে পারবে না তৃণমূল? কি বলছেন আপনি? আমার লোক আর নওশাদের লোক এক, এজেন্ট দেওয়া ক্ষমতা আছে ওদের। 100 বুথে এজেন্ট দিতে পারবে না, যত পয়সাই দিক, যত পয়সা দিয়ে কিনুক। যারাই আমার কাছে, এটাকে আপনি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছেন আমি যে তৃণমূল ইয়েই দিতে পারবে না, মানে শাসক দল? আমি তো বলছি এখানে চক্রান্ত করা হচ্ছে অনেক রকম। এই যে পয়সা দেওয়া হচ্ছে, পয়সা দিয়ে এজেন্ট বসানোর চেষ্টা করবে, তাও পারবে না। আমি বলছি অন ক্যামেরা। কেন বলছি? যাদের পয়সা দিচ্ছে তারা আমার কাছে যাচ্ছে, আইএসএফের লোকই। আমি সব পয়সাগুলো নিয়ে নেব, তো এতদিন কামিয়েছে, তা তোরা যদি একজন 10 লাখ টাকা পাস, তখন নে 5 লাখ 2 লাখ পাস, সংসারগুলো চলছে ভালো করে চলুক। ক্যানিংয়ের মানুষ তো টাকা পায়নি, ক্যানিংয়ের মানুষ তো তার সকালবেলার টাকা দিতে হয়নি। এই ছেলেরা গেল, আঙুল ঘুরে চলে এলো, কেউ গরিবি নেই, ভোট হয়ে গেল। নিজের লোকেরা বসে ভোট টোট করে গুছকে প্রিসাইডিং অফিসার বললো লিখুন, লিখে চলে এলো। কিন্তু ক্যানিং পূর্ব থেকে যখন ভাঙড়ে শওকত মোল্লাকে দেওয়া হলো, তখন তো ক্যানিং পূর্বে অনেক বিক্ষোভ, মানে ওখানেই ওই বিধায়কই চাই এরকম ভাবে, মানে তার মানে তো বোঝা যাচ্ছিল যে একটা ভালোবাসা রয়েছে কোথাও গিয়ে বিধায়কের প্রতি। শুনুন, যারা প্রতিবাদ করেছে তারা সব আইএসএল লোক, ভয় দেখানো হয়েছে। আর সবারই বলেছে তোরা যদি না বেরিস তো কালকে তোদের অবস্থা খারাপ হবে। যারাই প্রতিবাদ করেছে তারা সব আইএসএল লোক। তারা তারা এখন শওকতের হয়ে করেছে। হ্যাঁ, শওকত তো এটা ওদের সব পয়সা দিয়ে করেছে, লোক বেরোতে চায়নি। আচ্ছা, একটা প্রশ্ন, যে এই যে এত পয়সা উনি ভোটে জেতার জন্য খরচা করছেন, ভোট ভাঙড়ে যেটা সবসময় হয় হিংসা, এত হিংসা, রক্ত বয়, মার্ডার হয়ে যায়, সেক্ষেত্রে যদি মানে জেতার পর হিংসা, মানে ভোট পরবর্তী হিংসার কথা, মানুষ তো আতঙ্কিত এই কথা ভেবে। কিভাবে রক্ষা করবেন ভাঙড়বাসী? আমি শুনুন, আজ থেকে 15-20 দিন আগে চালতে বেরিয়াতে বোম বাঁধা হচ্ছিল, 2 জন স্পটে মারা গেল, 4 জনের হাত পা উড়ে গেল। সেদিন 1 জন মারা গেল, 3 জন মারা গেল। 3 জনা এখন কোথায় আছে? শওকত মোল্লা রেখেছে গুম করে, তারাও মারা গেছে কি জানা যায় না। এই যে হলো, সেখানে প্রকাশ্যে ঘর বাড়ি উড়ে গেল, তারপরে কয়েক বস্তা মশলা ছিল পুড়ে গেল, ওই পুড়ি হলো। তারপরে 200 পিস, মানে ওই সকেট বোমা 200 পিস পাওয়া গেল পুকুর থেকে ছেঁচে।
তারপরে একটা বড় দুনলা বন্দুক পাওয়া গেল। এখান থেকে এই মালগুলো তৈরি করে এই 200-300 মতন বুথ সব জায়গায় সাপ্লাই দেওয়ার কথা ছিল। যখন ওখানে উড়ে গেল, তারপরে বোম বাঁধা হচ্ছিল বেহাতা 2 নম্বর অঞ্চলে কুলবেড়িয়ার একটা জায়গায়, একটা পার্টি অফিসের পিছনে। সেখানে বিশেষ সূত্রে খবর পাই আমরা রাত 2টোর সময় যে ওখানে 200 পিসের মতন বোম বাঁধা রয়েছে সব। এবার আমরা সেই রাত্রি আমি আমার ছেলে সব জায়গায় যোগাযোগ করি, করে 200 পিসই উদ্ধার হলো। পুলিশ রিকভারি দেখালো 20 পিস, 180 পিস বিক্রি হলো। ওনাদেরও লাভ হলো, ধরেছি টাকা লিয়া আর বিক্রি করে তোদের দিচ্ছি, তোরাও লে যা, টাকাটা দে যা। দুই দিকে ওনাদের প্রশাসনের লাভ হলো। অথচ রাত্রি সেখান থেকে আমার যে ফোন করে জানাচ্ছে যে দাদা 200 পিস বলে একদম গুনে ওরা ওই এতে ভর্তি করে রেখে এসছে, সকালে বা রাত্রি পার হবে। এবার ঠিক ইন দ্য মিন টাইমে খবর হয়ে গেছে। আরাবুল হচ্ছে ত্রাস ভাঙড়ের, সেখানে আপনি আজকে শওকতের নামেই সেম অভিযোগগুলো করছেন, মানে কোনটা সত্যি? এটা আপনাদের মিডিয়ারা প্রচার করেছে। যদি ভাঙড়ে 100 লোকের সাথে কথা বলেন, কোনোদিন বলবে না, 80 জন বলবে না যে আরাবুল সন্ত্রাস কাজ ভাঙড়ে। আর ত্রাসের কথা এটা মিডিয়ার লোকেরাই বলে। এটা আমার ভাঙড়বাসী কেউ বলবে না এরকম কথা। আরাবুল ইসলাম ভাঙড়ে শান্তি বজায় রেখেছিল, সার্বিক উন্নয়ন। 2021-এর আগে তো ভাঙড় একেবারে জ্বলছিল, এটা তো নওশাদ সিদ্দিকীও দাবি করেছেন যে 2021-এ উনি বিধানসভায় জিতে আসার পর, ভাঙড়ে জিতে আসার পর, তারপর থেকে ভাঙড়বাসী একটু শান্তি ফিরে পেয়েছে। মানে তার আগে না, তো এটা ভুল। সন্ত্রাস চলেছে। কোনো সন্ত্রাস হয়নি। তার আগে সন্ত্রাস হয়েছে, গন্ডগোল হয়েছে 2023। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাকে আমার উপরে চাপিয়ে দেয়, যেদিন, তারপর থেকে ভাঙড়ে গুলি চলেছে, বোম মানে পড়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব ওর আর আপনার মধ্যে? আমার মধ্যে কোনো গোষ্ঠী ছিল মানে না। আপনারা তো দুজনেই তো তৃণমূলে ওর ছিলেন। তো দুটো লোক ছিল না। আমার লোকেদের ভাঙ্গেই তো লোক নিয়েছো। এই যে কটা লোক ওর সাথে ঘুরে বেড়াচ্ছে সব পয়সায় ঘুরে বেড়াচ্ছে। জামা খুলে দেখলে ওদের কিচ্ছু নেই। শওকত মোল্লা যখন পয়সা দেয় তারা সেই পয়সা নিয়ে সংসার চলে। এরম পানা মানে কিছু নেতা আছে। ভাঙড়ে মূল ভিত্তা হচ্ছে আরাবুলের। আমি এখনো বলবো, দেখবেন আপনারা দেখবেন নওশাদ ভাই আর আরাবুল ভাই দুজনে কি করে ভাঙড়কে নিয়ে, সেটা আপনার 4 তারিখে বুঝতে পারবেন। কিন্তু দাদা, আপনি যখন নওশাদ সিদ্দিকীর কথাই বললেন, একটা সময় তো এই শওকত মোল্লা না, আরাবুল ইসলামের সঙ্গেই নওশাদের সব থেকে বেশি শত্রুতা ছিল। না, সেরকম শত্রুতা নেই। আমি খুব ভাইজানদের বিরুদ্ধে খুব বেশি গালাগালি করিনি, যেহেতু পিসাবদের ছেলে আমরা। কিন্তু আমার আব্বা দাদুরা ফুরফুরার মুরিদান, ফুরফুরা মানত। যেহেতু নওশাদ ভাইয়ের আব্বার সাথে সম্পর্ক ছিল কি অন্য হুজুরদের সাথে সম্পর্ক ছিল, কিন্তু আমরা ফুরফুরাকে আমি ছোটবেলায় 8 বছর আমার বয়স থেকে আমি আব্বা মায়ের সাথে ফুরফুরাতে গিয়েছি। আমার আব্বা মা যাদের সাথে পীর বলে মানতো, আমরা এখনো তাদের পীর বলে মানি। আমি যেদিন রিজাইনটা করলাম সেদিন সেই পীরের কাছেই বসে রিজাইন করলাম। আমরা ফুরফুরাকে মানি। নওশাদ ভাইয়ের বিরুদ্ধে কতটা বলেছি আর কতটা বলিনি এটা বড় কথা না। তখন আমি দলে ছিলাম, দলের দায়িত্ব ছিল, তখন বলতে হয়েছে। কিন্তু আমি যে লোকের মতন গালাগালি করিনি যে নওশাদ ভাই এই, নওশাদ ভাই ওই, ধরো মারো হেন করো, এইসব ভাষা আমার ছিল না। এখন সম্পর্কটা কেমন? এখন আমার মধুর সম্পর্ক, 2 ভাইজানের সাথে মধুর সম্পর্ক, কোনো অসুবিধে নেই। আমাদের যা করি বসে বসে করি, কোথায় কি হচ্ছে না হচ্ছে একসাথে বসে। আগামী দিনে আরো দলকে শক্তিশালী করতে হবে, জিততে হবে বিধানসভায় এবারে অনেকগুলো সিট। কিন্তু অনেকেই তো বলছে যে সাধারণ মানুষের বক্তব্য, একটা সিট নিয়ে কতটা লড়াই করতে পারবে? কোথায় একটা সিট? আইএসএফ এর তো একটা সিট হ্যাঁ, ভাঙড়। আইএসএফ 10-15টা সিট পাবে। 10-15টা পাবে? আমার তো আশা 10-15টা পাওয়া উচিত, 10-15টা পাওয়া উচিত। নওশাদ ভাই 27টা সিট দিয়েছে, 27 থেকে 30টা যাই হোক দিয়েছে, তার মধ্যে 10 থেকে 12টা পাবে। আচ্ছা, আগামী দিনে তাহলে ভাঙড়ে কি হতে চলেছে? কারণ ভাঙড় একটা টাফ ফাইট হতে চলেছে, এবং শুধু টাফ ফাইটই না, প্রেস্টিজ ফাইট বলা যায় একদম নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লার মধ্যে। আমরা এটা কিন্তু টাফের মধ্যে পড়ে না আমার কাছে, যে টাফ বা লড়াই হবে এরম সিচুয়েশন ভাঙড়ে নেই। মানে দুজন আইএসএফ প্রার্থী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী দুজনের কাছেই এটা প্রেস্টিজ ফাইট। মানে কেউ না জিতলেই সে এবার আর বিধানসভায় যেতে পারবে না, তাই না? এই বিষয়টা একটু বলবেন। একটা ব্যাপার হচ্ছে, শুনুন আমি আবার বলছি, আমাদের আইএসএফ এর কাছে এটা টাফ লড়াই নেই। কেন বলছি? মানে ভাঙড়টা ভাঙড়টা কেন?
এমন এমন বুথ আছে, 100 বুথ আছে, নওশাদ সিদ্দিকী 90% ভোট পাবে, আর ভদ্রলোক 10% পাবে। এরম অঞ্চল 7 থেকে 8টা আছে। তাহলে উনি জিতবেন কোথায় সেটা একবার উনি বলুক যে আমি এই জায়গাতে জিতে আসবো। যারা যেখানে মহিলারা কোমর বেঁধে রাস্তায় নামে, সেখানে তার স্বামীরা আর অন্যদিকে যেতে পারে না। তাই 80% মুসলিম, তারা ভাইজানের জন্য পাগল। তারা কোমর বেঁধে ভোটের দিন লড়াই করবে স্বামীরা না থাকলে। তাহলে আজকে যারা বলছে যে আমার প্রেস্টিজ ম্যাটার, এসব অনেক গল্প আছে, সেই গল্পের দিকে আমি যাব না। কোনো প্রেস্টিজ ম্যাটার বলে কিছু নেই। নওশাদ সিদ্দিকীর কোনো চাপও নেই, কোনো টেনশনও নেই। নওশাদ সিদ্দিকী বিপুল ভোটে জয় করবে হাওড়া থেকে। একদম, অনেক ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। তিনি যেটা আজকে চ্যালেঞ্জ করলেন, একদম বড় চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জের কথা আমরা তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের মুখে শুনেছিলাম, তাও আবার বিরোধী বিজেপির ক্ষেত্রে, যে বিজেপি নাকি অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ বুথে একদম এজেন্টই দিতে পারবে না। আজ আরাবুল ইসলাম তার নির্বাচনী কার্যালয় ভাঙড়ে বসে কিন্তু এমন কথাই বলে দিলেন যে আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে, যে নওশাদ সিদ্দিকী রয়েছেন তার বিরুদ্ধে কোনো এই ভাঙড় এলাকায় নাকি এজেন্টই দিতে পারবেন না কে, না তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, ভাঙড়।